আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারের যোগজীকরণ অধ্যায়ের চতুর্থ অনুশীলনী নিয়ে, অর্থাৎ 10D অনুশীলনী নিয়ে। তোমরা জানো যে 10D এর অলরেডি আমরা একটা লেকচার কমপ্লিট করেছি এবং ওই লেকচারে আমি তোমাদের গ্রুপ 1 আর গ্রুপ 2 এর বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখিয়েছিলাম। তো আজকে আমরা এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে 10D তে টোটালি বেশ কিছু নতুন সূত্রের অঙ্ক আমরা করতেছিলাম ইন্টিগ্রেশনের। তো আজকে শুরুতেই আমরা নতুন সূত্রের অঙ্ক দিয়ে শুরু করব। একটু খেয়াল করো, আমি দেখো উপরে একটা সূত্র লিখেছি বোর্ডে। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এটার সূত্র হচ্ছে এই পুরোটা, ঠিক আছে? এই সম্পূর্ণটা হচ্ছে এটার সূত্র। ওকে, এই সূত্রটা একটু সাইজে বড় এবং এরকম সাইজে বড় আরো দুইটা সূত্র আছে। তোমরা একটু সূত্রের পেজে দেখে নাও। এরকম বড় নতুন সূত্রগুলোর মধ্যে এরকম বড় সূত্র টোটাল তিনটা, একটা এটা আর আরো দুইটা সূত্র আছে, ঠিক আছে? আরো দুইটা সূত্র কিসের? এটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আরেকটা আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আরেকটা আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই সেম ক্যাটাগরির তিনটা সূত্র আছে এবং তিনটা সূত্রেরই সাইজ একটু বড় সাইজ, ঠিক আছে? এবং এই সূত্রটা মনে রাখা, আমি বলি যে খুব একটা কঠিন কাজ না। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে এই দেখো, এতটুকু মনে রাখা কিন্তু সহজ। এই অংশটা মনে রাখা কিন্তু সহজ, এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এটা কিন্তু খুব সহজে মনে থাকবে। শুধু আমাকে অতিরিক্ত এই জিনিসটা মনে রাখতে হবে, এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওইটা। তাহলে এই বাড়তি জিনিসটা আমাদের একটু মনে রাখলেই, এটা মনে রাখাটা একদম সহজ, কারণ এরকম সূত্র আমরা এর আগেও পড়েছি, সাইন ইনভার্স এক্স বাই এ। শুধু সামনে এ স্কোয়ার বাই 2 মনে রাখবো, এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, আর এটা মনে রাখতে হবে, ঠিক আছে? মাঝখানে প্লাস চিহ্ন আছে কিন্তু। তো এই হচ্ছে এই সূত্রটা। তো চলো আমরা এই সূত্রের প্রথম একটা অঙ্ক দিয়ে শুরু করি। দেখো, আমি তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্কটা নিয়েছি। 13 নম্বর অঙ্কটা হচ্ছে এই সূত্রের অঙ্ক। অবশ্য এখানে ডিরেক্টলি ফর্মুলা বসায় দিলে আসলে অঙ্কটা হয়ে যায়। খুবই সহজ ক্যাটাগরির অঙ্ক, ডিরেক্টলি ফর্মুলা বসায় দিলে হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস একটু বুঝো একটু ভালো করে। এটাকে আমরা চলো আগে সূত্র আকারে সাজিয়ে নিই। রুট ওভার কি লিখবো, এটা কে বুঝতে পারতেছো? 1 কে লিখবো 1 স্কোয়ার, আর 9x স্কোয়ার কে লিখবো 3x হোল স্কোয়ার, তারপর ডিএক্স। দেখো তো সূত্রের সাথে মিলেছে কিনা? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এটা হলো এ আর এটা হচ্ছে এক্স, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে ওই যে সূত্রটা বসাবো আমরা এখন। প্রথম অংশটা কি আছে দেখো, এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স কত? 3x, রুট ওভার এ স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হলো 3x হোল স্কোয়ার বাই 2, ওকে, প্লাস এ স্কোয়ার বাই 2 অর্থাৎ 1 স্কোয়ার বাই 2, তারপর কি সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স কত? এক্স হচ্ছে 3x বাই এ কত? 1 প্লাস সি। এই আমরা ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করলাম এখানে। তবে একটা জিনিস কিন্তু ভুলে গেলে হবে না। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুলে যায়। আমি অনেকবার বলেছি এই কথাটা এখন পর্যন্ত। দেখো, এখানে আমরা এক্স কাকে কনসিডার করেছি? এক্স কনসিডার করেছি আমরা 3x কে। তাহলে এক্স এর সহগ কত? 3 দিয়ে কিন্তু ভাগ হবে। তাই আমি একটা কাজ করলাম, এখানে সামনে 1/3 লিখে দিলাম, অর্থাৎ 3 দিয়ে ভাগ, আর এই অংশটাকে আলাদা ব্র্যাকেট দিয়ে দিলাম। কেন? কারণ এই সম্পূর্ণটাকে কিন্তু 3 দিয়ে ভাগ হবে। 3 দিয়ে কিন্তু শুধু এটা বা শুধু এটা ভাগ হবে না, এই পুরাটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই পুরাটার সামনে 1/3 হবে। বুঝতে পেরেছো তো জিনিসটা? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই কাজটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট, এই অঙ্কটাও যদি পরীক্ষায় আসে দেখবা যে এই কাজটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে ভুলে যায়। কারণ এত বড় সূত্রটা লেখার পরে অনেকেরই মনে থাকে না যে এখানে এক্স এর সহগ আছে 3, সেটা দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। এটা অনেকেরই মনে থাকে না। ওকে, তো হয়ে গেছে অঙ্ক। এখন একদম সহজ কাজ, 1/3। তাহলে এখানে কত হবে?
3x রুট 1 মাইনাস 9x স্কোয়ার বাই 2 প্লাস হাফ সাইন ইনভার্স কত 3x, ওকে, প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। ওকে, দেখো এবার এই সূত্রের পরের অঙ্কটা, এটা হচ্ছে তোমাদের বইয়ের 22 নাম্বার অঙ্ক, তোমাদের বইয়ের 22 নাম্বার অঙ্ক। বাট এই অঙ্কটার চেহারা আমাদের কাছে পরিচিত, বিকজ এই টাইপের একটা অঙ্ক আমি তোমাদেরকে লেকচার 1-এ করিয়েছিলাম। শুধু পার্থক্য ছিল ওই অঙ্কটা হয়তো উপরে একটা 1 ছিল, 1/, এটা ছিল ওই অঙ্কটাতে 1/, এই জিনিসটা ছিল, ঠিক আছে। তাহলে এটার ক্যালকুলেশনের সাথে ওই অঙ্কটার ক্যালকুলেশন অনেকাংশে মিল আছে, ঠিক আছে। তো চলো আমরা করে ফেলি, শুরু করি। ঠিক যেভাবে ওই অঙ্কটা করেছিলাম এটাও আমরা ওইভাবেই করব। দেখো, তাহলে তোমরা জানো এটাকে কি করতে হবে। যেহেতু এটা একটা দ্বিঘাত রাশি, তাহলে আমরা এটাকে সূত্র করার চেষ্টা করব। তার আগে মাইনাসটা কমন নিয়ে নেই। মাইনাসটা কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2ax, এটা হবে এত dx। এখন এটাকে আমরা সূত্র করার চেষ্টা করব। দেখো, রুট মাইনাস, সূত্র করি, দেখো এটাকে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস কি দিতে হবে, প্লাস a স্কোয়ার দিতে হবে, তাইলেই তো সূত্র হয়ে যাবে, তাই না। তাহলে এখানে এ স্কোয়ারটা বাড়তে এসেছে, প্লাস এ স্কোয়ার না মাইনাস এ স্কোয়ার, অবশ্যই প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য একটা প্লাস এ স্কোয়ার দিতে হবে, এই যে এখানে আমি প্লাস এ স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, এবার দেখো ইন্টিগ্রেশন রুট কি লিখতে পারি আমরা, এ স্কোয়ার মাইনাস, আর এটাকে লিখতে পারি এক্স মাইনাস এ হোল স্কোয়ার ডিএক্স। দেখো তো এটা এই ফর্মুলার সাথে মিলেছে কিনা। অবশ্যই তুমি বলবা যে স্যার মিলেছে, হ্যাঁ মিলেছে ফর্মুলার সাথে। এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার, আর এই অংশটা হচ্ছে এক্স, এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন চলো আমরা এই ফর্মুলাটা বসাই। এই ফর্মুলাটা আমরা এখন বসাই, একটু খেয়াল করো। ফর্মুলাটা হচ্ছে শুরুতে কি দেখো, শুরুতে হলো এক্স, আচ্ছা শুরুতে হচ্ছে এক্স, এক্স কোনটা, এক্স হচ্ছে এটা এক্স মাইনাস এ, এক্স হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ, তারপর রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার তো এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, আশা করি বুঝতে পেরেছ। প্লাস, প্লাস হলো দেখো এ স্কোয়ার বাই 2, তাহলে এ স্কোয়ার তো এ স্কোয়ারই হবে, এ স্কোয়ার বাই 2, কারণ আমাদের এ স্কোয়ারটা এখানে এ স্কোয়ার। তারপর সাইন ইনভার্স, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স, এক্স কত, এক্স হচ্ছে এক্স মাইনাস এ, এক্স হচ্ছে এক্স মাইনাস এ বাই এ, এ কত, এ কিন্তু এই যে এটা এ, বুঝতে পেরেছ, প্লাস সি। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হয়নি বিন্দু মাত্র। এবার একটু খেয়াল করো ভালো করে, এখানে এক্স এর কোনো সহগ আছে, এক্স এর সহগ আছে 1, বাট ওটা দিয়ে ভাগ করার প্রয়োজন নাই। যদি এখানে এক্স এর সহগ অন্য কিছু থাকতো তাহলে আমরা সেটা দিয়ে সম্পূর্ণটাকে কি করতাম, ভাগ করে ফেলতাম। তো আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করে আনসার দিয়ে দিব। তাহলে দেখো এক্স মাইনাস এ রুট, দেখো আমরা যদি এটাকে জাস্ট সূত্র ভাঙি, নর্মালি সূত্র ভাঙি, নর্মালি সূত্র ভাঙলে আমি একটু ডাইরেক্ট করি, হ্যাঁ এটাকে সূত্র ভাঙলে এ স্কোয়ার কাটা চলে যাবে, সূত্র ভাঙলে কি চলে যাবে, এ স্কোয়ার কাটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে থাকবে হচ্ছে 2ax মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকবে। আশা করি ডাইরেক্ট করাতে কারো সমস্যা হয়নি। তুমি যদি ডাইরেক্ট না বুঝো আমি তোমাকে বলে দিই কিভাবে করবা। তুমি এটাকে সূত্র ভাঙবা, কোন সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, ওকে, সূত্র ভাঙলা। এরপরে মাইনাস দিয়ে গুণ করে চিহ্ন চেঞ্জ করবা, চিহ্ন চেঞ্জ করে তারপর কাটাকাটি করে দেখবা এ স্কোয়ার কাটাকাটি চলে যাবে এবং এই দুইটা জিনিস থাকবে, বুঝতে পেরেছ। তো আমি ডাইরেক্ট করে ফেলেছি, প্লাস এ স্কোয়ার বাই 2, এখানে তো যা আছে তাই, সাইন ইনভার্স কি হবে এক্স মাইনাস এ বাই এ প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। বুঝতে পেরেছো আশা করি এই অঙ্কটা। তো আমি একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে অঙ্কটা আমরা দুইটা অঙ্ক করলাম এই সূত্রের, ঠিক আছে। তো এই অঙ্কটা বা তার আগের অঙ্কটা,
এই অঙ্কটা বা তার আগের অঙ্কটা এই সূত্র ছাড়াও ভিন্ন একটা নিয়মে করা যায়। এই সূত্র ছাড়াও ভিন্ন নিয়মে করা যায়, সাইন কসের সাহায্যে করা যায়। যেমন আমি যদি এই অঙ্কটার কথাই ধরি, এই অঙ্কটার মধ্যে কিন্তু কোনো সাইন কস নাই, বাট এই অঙ্কটা বা এই সূত্রের অঙ্ক করার আরেকটা নিয়ম আছে, সাইন কস দিয়ে এই অঙ্ক সলভ করা যায়। বাট আমি মনে করি ওই নিয়মটা একটু বড় এবং কঠিন, ওই নিয়মটা একটু অনেক ক্ষেত্রে বড় এবং কঠিন হয়ে যায়। বাট এই বড় সূত্রটা মনে রেখে তুমি যদি করতে পারো, এই সূত্রটা মনে রাখাটাই হচ্ছে ফ্যাক্ট, এই সূত্রটা মনে রেখে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে অঙ্ক তুমি সহজেই মিলাই ফেলতে পারবা। অনেকেই এই বড় সূত্র মনে রাখে না বিধায়, ঠিক আছে, এই অঙ্কটা সাইন কস দিয়ে অনেক টিচারই করায়, অনেক টিচারই অঙ্কটা সাইন কস দিয়ে করায়। ঠিক আছে, তাহলে আমি ইনশাল্লাহ তোমাকে সামনে যখন এরকম সূত্রের আরো অঙ্ক আসবে এই সূত্রের, তখন আমি কোনো একটা অঙ্ক তোমাদেরকে সাইন কস দিয়ে করে দেখাবো ইনশাল্লাহ। তখন তোমরা নিজেরাই ডিসাইড করো যে এই সূত্র দিয়ে করা ভালো নাকি সাইন কস দিয়ে করা ভালো। আপাতত আমরা না হয় এই সূত্র দিয়ে অঙ্কটা সলভ করলাম। এবার দেখো আমরা 10D এর গ্রুপ 3 এর অঙ্কগুলো শুরু করব। দেখো গ্রুপ 3 এর প্রথম অঙ্কটা নিয়েছি আমি, 23 নাম্বার অঙ্ক। ঠিক আছে, এই গ্রুপে অবশ্য নতুন তেমন কোনো সূত্র নাই। আমরা এর আগ পর্যন্ত মানে যে সূত্রগুলো দিয়ে এখন পর্যন্ত আমরা অঙ্ক করেছি ওই সূত্রগুলো দিয়েই এই অঙ্কগুলো সলভ করা যাবে। ঠিক আছে, তো একটু ভালো করে খেয়াল করো মনোযোগ দিয়ে। অঙ্কটা তোমরা দেখতেছো যে এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এই অঙ্কগুলো অবশ্য নতুন একটা ক্যাটাগরির অঙ্ক। ঠিক আছে, একটু নতুন ক্যাটাগরির অঙ্ক এটা, বাট খুব একটা কঠিন না, সহজ অঙ্ক। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু খেয়াল করো। নিচে আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে আছে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর উপরে আছে এক্স ডিএক্স। একটু চিন্তা করো তো, বলো তো এক্স ডিএক্স, এক্স ডিএক্স এটা কার ডিডিএক্স? একটু চিন্তা করে বলো, এক্স ডিএক্স আমরা কাকে ডিডিএক্স করলে পাবো, বা আমরা কাকে ডিডিএক্স করলে এক্স পাবো? বলো তো কাকে ডিডিএক্স করলে আমরা এক্স পাবো? অবশ্যই তোমার মাথায় আসতেছে যে স্যার এক্স স্কোয়ারকে যদি আমরা ডিডিএক্স করি তাহলে কিন্তু এক্স পাওয়া যায়, যদিও 2x পাওয়া যায় বাট এক্স পাওয়া যায়। এক্স স্কোয়ারের ডিডিএক্স করলে সেখান থেকে আমরা এক্স পাই। তাই আমরা করব কি, এই এক্স ডিএক্স আনার জন্য আমরা এখানে এক্স স্কোয়ারকে ধরে নিব, এক্স স্কোয়ারকে জেড ধরে নিব। এখন তুমি বলতে পারো যে স্যার এক্স স্কোয়ার তো এখানে অঙ্কের মধ্যেই নাই, তাহলে আমরা ওটাকে কেন ধরবো? কে বলেছে এক্স স্কোয়ার অঙ্কের মধ্যে নাই? এক্স স্কোয়ার অঙ্কের মধ্যে আছে। এই যে দেখো, এক্স টু দি পাওয়ার 4 মানে কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 মানেই হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার। চলো এই জিনিসটাকে আমরা একটু ওভাবে লিখে ফেলি, তারপর আমরা না হয় অঙ্কটা করি। দেখো ইন্টিগ্রেশন, উপরে এক্স ডিএক্স আর নিচে এটাকে লিখলাম আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1। ওকে, এইবার আমরা ধরে নেই, এবার আমরা এটাকে ধরে নেই। কাকে ধরে নিব? এক্স স্কোয়ারকে আমরা জেড ধরে নিব। এখন উভয় পক্ষে যদি ডিডিএক্স করো তাহলে কি পাওয়া যাবে? 2x ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, বা আমরা লিখতে পারবো এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ ডিজেড। সবাই আসছি, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো, খুবই সহজ ক্যালকুলেশন। এবার চলো আমরা এখানে রিপ্লেস করে ফেলি, প্রতিস্থাপন করে ফেলি আমরা। ঠিক আছে, মনে আছে তো প্রতিস্থাপনের ব্যাপারটা? তাহলে ইন্টিগ্রেশন কি হবে দেখো, 1 বাই জেড স্কোয়ার প্লাস 1। ওকে, নিচেরটার জায়গায় বসাইলাম, আর উপরের এই এক্স ডিএক্স এর পরিবর্তে কি বসবে? হাফ ডিজেড। তাহলে হাফটা সামনে লিখলাম, ডিজেডটা এখানে লিখলাম। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো, এখন তোমরা হয়তো মনে মনে চিন্তা করতেছ যে এটা কোন ফর্মুলায় যাবে, এই অঙ্কটা কোন ফর্মুলায় যাবে। আচ্ছা, একটু খেয়াল করো, এটা আমরা ডিরেক্টলি ফর্মুলা করে দিতে পারি। তোমরা দেখো তো একটু, ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স কি তোমরা খুব ভালো করে জানো যে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স মানে কি? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা তো জানো তোমরা। ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স মানে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে? tan ইনভার্স এক্স হবে। 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে? tan ইনভার্স এক্স হবে। তাহলে খেয়াল করো, এখানে কি এই ফরম্যাট আছে না? দেখো তো, এই যে 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড মিলেছে। 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার।
শুধু এক্স এর জায়গায় আছে জেড, আর এখানে আছে ডিজেড। বুঝতে পেরেছো তো? তাহলে এটা এই ফর্মুলায় চলে যাবে। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে টেন ইনভার্স এক্স। তাহলে এই 1/1 প্লাস জেড স্কোয়ারের ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা লিখতে পারি টেন ইনভার্স জেড প্লাস সি। ওকে, এবার শুধু কি করব, এবার শুধু একটা কাজ কি, সেটা শুধু জেড এর ভ্যালুটা আমরা বসায় দিলেই শেষ। তাহলে হাফ টেন ইনভার্স জেড এর জায়গায় কত বসবে, এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবার দেখো নেক্সট অঙ্ক, এটা হচ্ছে তোমাদের বইয়ের 25 নাম্বার অঙ্ক। এটার সাথে আগের অঙ্কের ক্যালকুলেশনের অনেকটাই মিল আছে, একটু ভালো করে খেয়াল করো। উপরে আছে 3x স্কোয়ার। তো ঠিক আগের অঙ্কের মতো চিন্তা করে দেখো, এক্স স্কোয়ার আমরা কাকে ডিডিএক্স করলে পাবো, অবশ্যই এক্স কিউবকে ডিডিএক্স করলে আমরা এক্স স্কোয়ার পাবো, তাই না? তো এক্স কিউব এখানে আছে না, এই যে এখানে এক্স কিউব আছে কিন্তু, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 6 এর মধ্যে কিন্তু এক্স কিউব আছে। তো চলো আমরা এটাকে আগে ওইভাবে লিখে ফেলি। উপরে হচ্ছে 3x স্কোয়ার আর নিচেরটাকে আমরা এভাবে লিখে ফেললাম 1 প্লাস এক্স কিউব হোল স্কোয়ার ডিএক্স। ওকে, এবার আমরা কাকে ধরে নিব, এবার আমরা এক্স কিউবকে ধরে নিব এক্স স্কোয়ার পাওয়ার জন্য। তাহলে এক্স কিউবকে যদি আমরা জেড ধরে নেই, তাহলে বলো উভয় পক্ষে ডিডিএক্স করলে এখন কি পাবো আমরা পাবো 3x স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, আচ্ছা 3 তো আছে এখানে, তাহলে 3x স্কোয়ার তো এখানে আছেই, তাহলে আর সুবিধা হলো না। তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিজেড। 3x স্কোয়ার ডিএক্স, 3x স্কোয়ার ডিএক্স এখানে আছে, এই যে 3x স্কোয়ার ডিএক্স এখানে আছে, তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। বুঝতে পেরেছ? এবার চলো আমরা এখানে রিপ্লেস করে ফেলি। এবার আমরা এখানে কি করে ফেলবো, রিপ্লেস করে ফেলবো। খেয়াল করো, ইন্টিগ্রেশন 1/1 প্লাস জেড স্কোয়ার, ওকে, আর এই 3x স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে ডিরেক্টলি কি হবে, ডিজেড হবে। তাহলে এটা ঠিক সেই আগের সূত্রটা হয়ে গেল না, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, টেন ইনভার্স জেড প্লাস সি। ঠিক আছে, তাহলে আনসার হবে টেন ইনভার্স জেড মানে কত, জেড মানে হচ্ছে এক্স কিউব প্লাস সি, কমা দিয়ে যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। ওকে, এবার দেখো পরের অঙ্কটা, এটা হচ্ছে তোমাদের বইয়ের 26 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 26 নাম্বার অঙ্ক। দেখো অঙ্কটা হচ্ছে উপরে আছে 5 ই টু দি পাওয়ার 2x, নিচে 1 প্লাস ই টু দি পাওয়ার 4x। দেখো এখানে ই টু দি পাওয়ার 2x আছে আর এখানে ই টু দি পাওয়ার 4x আছে। আচ্ছা, ই টু দি পাওয়ার 4x এর মধ্যেই কিন্তু ই টু দি পাওয়ার 2x আছে। কিভাবে একটু দেখো, আমরা উপরে যা আছে লিখলাম 5 ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস এটাকে আমরা দেখো তো এভাবে লিখতে পারি কিনা, ই টু দি পাওয়ার 2x হোল স্কোয়ার। তোমরা সবাই আমার সাথে একমত হবে এটাতে। দেখো এই পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে না, এই 2x আর এই 2 গুণ হবে, গুণ হলে কত হবে, 4x হয়ে যাবে। পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হলে 4x হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার 4x এর মধ্যে কিন্তু আমরা এটা খুঁজে পেয়ে গেলাম। এখন একটু মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে আমরা এখন কোনটাকে ধরে নিব, তুমি বুঝতে পারতেছো আশা করি, যে আমরা এখন এই ই টু দি পাওয়ার 2x কে ধরে নিব। এটাকে যদি জেড ধরে নেই, এটাকে জেড ধরে নিলে কিন্তু সেই আগের অঙ্কের মতো 1 প্লাস জেড স্কোয়ার হবে। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার 2x কে ডিডিএক্স করলে কিন্তু আমরা এই ই টু দি পাওয়ার 2x টা পেয়ে যাব। বুঝতে পেরেছো? ই টু দি পাওয়ার 2x কে ডিডিএক্স করলে কিন্তু এটা পেয়ে যাব আমরা। তাহলে আমরা এখন চলো ই টু দি পাওয়ার 2x কে ধরে নেই। দেখো একটু ভালো করে, ই টু দি পাওয়ার 2x কে আমরা যদি জেড ধরে নেই, ধরে নিয়ে যদি আমরা এখন ডিডিএক্স করি, বলো ই টু দি পাওয়ার 2x কে ডিডিএক্স করলে 2 ই টু দি পাওয়ার 2x পাওয়া যাবে। বুঝতে পেরেছো তো? সামনে 2 কেন আসবে, ই টু দি পাওয়ার 2x এর ডিডিএক্স হচ্ছে ই টু দি পাওয়ার 2x, আবার 2x কে ডিডিএক্স করলে, 2x কে আলাদা করে ডিডিএক্স করলে 2 আসবে। ওকে, তাহলে এখন একটু দেখো, তাহলে সুতরাং ই টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ ডিজেড। ওকে, ইকুয়াল টু কত লিখতে পারি, হাফ ডিজেড। আচ্ছা, তো এখানে একটা কাজ করি, এখানে একটা কাজ করতে পারি আমরা, এই 5টাকে বাইরে নিয়ে আসি,
5টাকে বাইরে নিয়ে আসি, তাহলে e টু দি পাওয়ার 2x dx এর পরিবর্তে বসানো যাবে। অথবা তুমি একটা কাজ করতে পারো, দেখো, অথবা একটা কাজ করতে পারো, এই লাইনের পরে একটা কাজ করতে পারো, যেহেতু এখানে 5 e টু দি পাওয়ার 2x আছে, তা তুমি উভয় পাশে 5 দিয়ে গুণ করে ফেলতে পারো। 5 দিয়ে যদি গুণ করো, তাহলে 5 e টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু হবে কত? 5/2 dz। এটাও তুমি চাইলে করতে পারো, ঠিক আছে? তুমি এই 5টাকে বাইরে নিয়ে এসে এই লাইন দিয়েও করতে পারো, ওকে? 5টাকে বাইরে নিয়ে এসে এই লাইন দিয়েও করা যাবে। অথবা তুমি যদি চাও যে আমি 5কে বাইরে আনবো না, তাহলে এখানে তুমি উভয় পাশে 5 দিয়ে গুণ করলে এই যে 5 e টু দি পাওয়ার 2x, 5 e টু দি পাওয়ার 2x dx চলে আসছে। বুঝতে পেরেছো? এভাবেও করতে পারো, ইচ্ছা তোমার। 5কে বাইরে এনেও করতে পারো, বা এখানে 5 দিয়ে গুণ করেও করতে পারো। আচ্ছা, এবার চলো আমরা এখন রিপ্লেস করে ফেলি। 1/1 প্লাস জেড স্কোয়ার, আর 5 e টু দি পাওয়ার 2x dx এর পরিবর্তে হবে 5/2 dz। তাহলে 5/2 সামনে আর dz হচ্ছে এখানে, ওকে? তাহলে এবার দেখো 5/2, এটার পরিবর্তে কি বসবে তোমরা খুব ভালো করে জানো, tan ইনভার্স z বসবে, ওকে, প্লাস সি। তাহলে অঙ্কের আনসার হবে 5/2 tan ইনভার্স z মানে কত? z মানে হচ্ছে e টু দি পাওয়ার 2x প্লাস সি। এটাই আনসার, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবার দেখো তোমাদের বইয়ের 28 নাম্বার অঙ্ক, 27 এবং 28 এই দুইটা অঙ্ক একই নিয়মের। 27 এবং 28, আমি ওখান থেকে 28 নাম্বারটা করতেছি, কারণ 28 নাম্বারটা 27-এর চেয়ে একটু ডিফিকাল্ট, বাট এটার সাথে 27-এর হুবহু মিল আছে। দেখো এখানে অঙ্কের চেহারাটা দেখে তুমি বুঝতেছো। আর আমি আমার বইয়ে দেখতেছি যে এই ম্যাথটা, 28 নাম্বার ম্যাথটা কুয়েটে 10-11 সালে অ্যাডমিশন টেস্টে এসেছিল। আচ্ছা দেখো একটু, তো এখানে চেহারা দেখে তুমি বুঝতে পারতেছো যে উপরে এক্স স্কোয়ার আছে আর নিচে দেখা যাচ্ছে এক্স কিউব আছে। তাহলে অলরেডি আশা করি তুমি বুঝে গেছো যে এখানে এক্স কিউবকে ধরে নিয়ে ডিডিএক্স করলেই তো এক্স স্কোয়ার পাওয়া যাবে, তাই না? তো চলো আমরা এখানে শুরুতেই এক্স কিউবকে ধরে নিয়ে আগে এক্স স্কোয়ারটা বের করে ফেলি আমরা। এক্স কিউব ইকুয়াল টু জেড, বা কি হবে এখানে 3x স্কোয়ার ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, ওকে? আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স যদি বের করি, তাহলে হবে 1/3 ডিজেড। এক্স স্কোয়ার ডিএক্স কি হবে? 1/3 ডিজেড হবে। এবার চলো আমরা এখানে প্রতিস্থাপন করে ফেলি বা রিপ্লেস করে ফেলি। নিচে হবে 1/e টু দি পাওয়ার জেড প্লাস e টু দি পাওয়ার মাইনাস জেড, ওকে? আর এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় বসবে 1/3 ডিজেড। আশা করি তোমাদের কারো কোনো কনফিউশন নাই এতে। এবার একটু দেখো ভালো করে, এখন এই জায়গায় কি করতে পারি? তোমরা যদি এখন একটু এই অঙ্কটা মিলিয়ে দেখো, এই অঙ্কটা একদম হুবহু, কিন্তু দেখো এই অংশটা হুবহু 27 নাম্বার অঙ্ক। দেখো এই অংশটা কিন্তু হুবহু 27 নাম্বার অঙ্কের মতো। আচ্ছা, তো এখন দেখো সামনে 1/3 থাকলো। এখন তুমি বলতে পারো যে আমি এখন 27 নাম্বার অঙ্কটা করতেছি। e টু দি পাওয়ার জেড প্লাস এটাকে আমরা e টু দি পাওয়ার মাইনাস জেড কে আমরা লিখতে পারি 1/e টু দি পাওয়ার জেড ডিজেড। এবার যদি আমরা এখানে সিম্পলি লসাগু করি, নিচে লসাগু কত হবে? অবশ্যই e টু দি পাওয়ার জেড হবে, আর এখানে হবে e টু দি পাওয়ার জেড হোল স্কোয়ার প্লাস 1 ডিজেড। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো আমি পাশে করতেছি 1/3 ইন্টিগ্রেশন, 1/3 ইন্টিগ্রেশন উল্টায় দিলে উপরে হবে e টু দি পাওয়ার জেড আর নিচে হবে 1 প্লাস e টু দি পাওয়ার জেড হোল স্কোয়ার ডিজেড। এখন বলো ঘটনা কি হবে? এখন কি করব আমরা? এখন তোমাদের পারার কথা, বোঝার কথা জিনিসটা। তোমরা এখন হয়তো চিন্তা করতেছো বা বুঝতে পারতেছো যে স্যার e টু দি পাওয়ার জেড কে যদি আমি ধরে নিই, e টু দি পাওয়ার জেড কে যদি ধরে নিই, তাহলে কিন্তু আমি এই e টু দি পাওয়ার জেড পেয়ে যাব। অর্থাৎ এই নিচের e টু দি পাওয়ার জেড কে ধরে নিলে এই e টু দি পাওয়ার জেড ডিজেড পাওয়া যাবে। তাহলে এখানে আমরা আবার e টু দি পাওয়ার জেড কে ধরে নিব। দেখো একবার কিন্তু এই অঙ্কের মধ্যে ধরা হয়েছে, বাট এখানে অঙ্কের প্রয়োজনে আবার আমাদেরকে ধরে নিতে হবে।
অঙ্কের প্রয়োজনে আবার আমাদেরকে কি করতে হবে, ধরে নিতে হবে। তো আমি এই পাশে লিখতেছি, তোমরাও পাশে লিখবা। ওকে, এখানে লিখবা ধরি, কাকে ধরে নিব, ই টু দি পাওয়ার জেড। কিন্তু ই টু দি পাওয়ার জেড কে তো আর জেড ধরা যাবে না, কারণ জেড তো একবার আমরা ধরেছি, আর জেড এখানে আছে, তাহলে এটাকে অন্য কোনো চলক ধরে নিতে হবে। ঠিক আছে, কি ধরবো এটাকে, এক্স তো ধরা যাবে না, আমি এখানে মনে করো এম ধরে নিলাম, এটাকে এম। এবার তুমি উভয় পাশে ডিডিএক্স করো, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড ইকুয়াল টু হবে ডিএম। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, চলো আমরা এবার এখানে রিপ্লেস করে ফেলি। আবার এখানে আমরা আবার কি করে ফেলবো, রিপ্লেস করে ফেলবো। আমি উপরে মুছে দিলাম। দেখো এখানে যদি আমরা আবার রিপ্লেস করি, তাহলে 1/3 ইন্টিগ্রেশন, নিচে হবে 1/1 প্লাস এম স্কোয়ার। ওকে, আর এই ই টু দি পাওয়ার জেড ডিজেড এর জায়গায় বসবে ডিএম, এই ডিএম। ক্লিয়ার? এবার এটা কি সেই আগের সূত্রে চলে গেল না? দেখো তো, এটা কিন্তু সেই আগের সূত্রে চলে গেছে। 1/1 প্লাস এম স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, টেন ইনভার্স এম লিখতে পারি, প্লাস সি। এবার 1/3 টেন ইনভার্স এম, এম মানে কি, এম মানে ছিল এক্স, এম সরি এম, এম মানে ছিল ই টু দি পাওয়ার জেড, এম মানে হলো ই টু দি পাওয়ার জেড কিন্তু, প্লাস সি। এখন আবার এখানে জেড এর ভ্যালু বসাইতে হবে, দুইবার মান বসাইতে হবে। একবার হচ্ছে এম এর জায়গায় ই টু দি পাওয়ার জেড, আরেকবার জেড এর জায়গায় এক্স কিউব। তাহলে 1/3 টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। আশা করি অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 29 নাম্বার অঙ্কটা করব এখন তোমাদের বইয়ের। 29 নাম্বার অঙ্ক, 29 আর 30 এই দুটো অঙ্ক একই নিয়মের। ঠিক আছে, 29 নাম্বারটা পারলে তোমরা 30 নাম্বারটা নিজেরাই করতে পারবা। তো দেখো একটু 29 নাম্বার অঙ্ক ভালো করে একটু বোঝার চেষ্টা করো। দেখো অঙ্কটা আমি বোর্ডে তুলেছি। উপরে আছে sin 8x আর নিচে হলো 9 প্লাস sin টু দি পাওয়ার 4x। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এই 9 কে দেখে বোঝা যায় যে এটাকে a স্কয়ার বানানো যাবে, অর্থাৎ 3 স্কয়ার বানাইলে তো এটাকে আমরা a স্কয়ার কনসিডার করতে পারবো। আর এইটাকে কি এক্স স্কয়ার বানানো যাবে না? যেহেতু এখানে পাওয়ার 4 আছে, তাহলে অবশ্যই এটাকে এক্স স্কয়ার বানানো যাবে। তাহলে a স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটা কিন্তু আমাদের সেই সূত্রগুলোর সাথে মিলে, a স্কয়ার প্লাস এক্স স্কয়ার। চলো তাহলে আমরা এটাকে আগে ওই ফরম্যাটে নিয়ে যাই, আর উপরেরটাকে নিয়ে একটু পরে চিন্তা করতেছি। নিচে আগে আমরা কি লিখবো, আমরা 9 কে লিখবো 3 স্কয়ার, আর এইটাকে আমরা লিখবো sin স্কয়ার 4x হোল স্কয়ার। এবার আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো, একদম সিম্পল জিনিস। দেখো এটা a স্কয়ার আর এটাকে এক্স স্কয়ার। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে উপরেরটা কি হবে, উপরেরটাকে তো রিপ্লেস করতে হবে। উপরেরটা থাকলে তো আর সূত্র হবে না। আমরা এটাকে কোন সূত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আমরা এটাকে চেষ্টা করব এই যে এই সূত্রে নিয়ে যাওয়ার, ইন্টিগ্রেশন 1/a স্কয়ার প্লাস এক্স স্কয়ার ডিএক্স। তোমাদের কি মনে আছে এটার সূত্র কি ছিল? এটার সূত্র ছিল 1/a tan ইনভার্স x/a। আমরা এটাকে এই সূত্রে নেওয়ার চেষ্টা করব, 1/a স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এই যে a স্কয়ার, আর এটাকে বানাবো এক্স স্কয়ার। কিন্তু এইটা এখানে আমাদেরকে আগে বের করতে হবে ধরে নিয়ে। তো আমরা একটু দেখি যে এইটাকে ধরে নিলে, জেড ধরে নিলে এইটা পাওয়া যায় কিনা। অবশ্যই পাওয়া যেতে হবে, তা নাহলে এই সূত্র হবে না। ঠিক আছে, এইটাকে ধরে নিয়ে যদি এটা না পাওয়া যায়, তাহলে এই সূত্র করা পসিবল হবে না। তো কারণ এ স্কয়ার, এটাকে যদি জেড ধরে নাও তাহলে এ স্কয়ার প্লাস জেড স্কয়ার, আর এটাকে জেড ধরে নিলে অবশ্যই এটা আসতে হবে, তা নাহলে এটাকে আমরা রিপ্লেস করব কিভাবে। তো চলো আমরা দেখি এটাকে জেড ধরে নিলে এটা আসে কিনা। খেয়াল করো, এখন আমি ধরে নিচ্ছি। দেখো যদি এটাকে আমরা ধরে নিই, তাহলে এখানে sin স্কয়ার 4x ইকুয়াল টু কি ধরে নিলাম, জেড ধরে নিলাম। sin স্কয়ার 4x কে জেড ধরে নিলাম। এখন এটাকে আমরা কি করব, ডিডিএক্স করব উভয় পক্ষে। এখন কথা হচ্ছে এটাকে আমরা কোন ফর্মুলায় ডিডিএক্স করব, কোন ফর্মুলায় এটাকে আমরা ডিডিএক্স করতে পারি, সেটাই হচ্ছে কথা। এখন একটু ভালো করে মনোযোগ দেখো, এটাকে আমি তোমাদের জন্য একটু সহজ করে লিখি। এটাকে আমরা এভাবে লিখতে পারি,
যে সাইন 4x হোল স্কয়ার, লেখা যায় না এভাবে? এখন তোমরা বুঝতে পারতেছো কি যে এটাকে আমরা কোন ফর্মুলায় নিব? এখন কি বোঝা যাচ্ছে যে এটাকে কোন ফর্মুলায় নিব আমরা? এটাকে আমরা ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলায় কাজ করতে পারি। ফর্মুলা কি? n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা। x কোনটা? এই সাইন 4x টা হচ্ছে x, আর এই উপরের পাওয়ারটা হচ্ছে n। তো চলো এটাকে আমরা ফর্মুলায় করে ফেলি। তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি? n, n মানে কত? 2x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2 মাইনাস 1। 2 মাইনাস 1 মানে কত? 2। 2 মাইনাস 1 মানে কত? সরি, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, ওটা লেখার দরকার নাই। ইনটু cos 4x ইনটু 4 ইকুয়াল টু dz বাই dx। কি পরবর্তী অংশটা বুঝতে কি কারো সমস্যা হয়েছে? তোমরা অনেকেই এখন চিন্তা করতেছো যে স্যার এই অংশটা আসলো কোত্থেকে? আচ্ছা দেখো, আমরা তো এটাকে প্রথমে x টু দি পাওয়ার n এর ফর্মুলায় করেছি, এতটুকু আসছে। x টু দি পাওয়ার n এর ফর্মুলায় করে এতটুকু পেয়েছি আমরা, তাই না? কিন্তু x যাকে কনসিডার করেছো অর্থাৎ sin 4x, তার কি আবার ddx করতে হবে না? ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এটাকে x ধরে আমি x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তারপর যাকে x ধরেছি তার আবার ddx হবে। তাহলে sin 4x এর ddx কি হবে? cos 4x। পরে আবার 4x এর ddx করতে হবে। 4x এর ddx করলে কত হবে? 4 হবে। জিনিসটা কি বুঝতে পেরেছো ভালো করে? সেই পুরাতন জিনিস কিন্তু ddx এর, আমরা কিন্তু এভাবে ধাপে ধাপেই কিন্তু ddx করি। ফার্স্টে sin 4x কে x ধরে x টু দি পাওয়ার n এর ddx করছি, এটা আসছে। তারপর sin 4x এর ddx করছি, cos 4x আসছে। পরে আবার 4x এর ddx করেছি, 4 এসেছে। আচ্ছা এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এখানে মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ত্রিকোণমিতির একটা সূত্র হয়ে গেছে। এই যে দেখো, এতটুকু কিন্তু ত্রিকোণমিতির সূত্র হয়। কোন সূত্র? 2 sin a cos a। 2 sin a cos a। 2 sin a cos a কার সূত্র তোমরা জানো? sin 2 এর সূত্র। তাহলে sin 2a অর্থাৎ 2 ইন্টু 4x, আর একটা 4 আছে কিন্তু শেষে, ওই 4টা সামনে লিখলাম, dx ইকুয়াল টু dz। আশা করি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা নাই। এখন দেখো তাহলে 4 sin 8x dx ইকুয়াল টু dz চলে এসেছে, কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু চলে এসেছে। এই দেখো sin 8x চলে আসছে, এই যে উপরে sin 8x। তাহলে এখান থেকে চলো আমরা মান বের করে ফেলি। sin 8x dx ইকুয়াল টু হবে কি? 1/4 dz হবে। আশা করি তোমাদের কারো কোনো কনফিউশন নাই। দেখেছো আমরা কি সুন্দর করে এটাকে z ধরে নিয়ে উপরেরটা বের করে ফেলেছি। এবার চলো আমরা রিপ্লেস করে ফেলি। এখন ইন্টিগ্রেশন নিচে হবে কি? 1/3 স্কয়ার প্লাস z স্কয়ার। ওকে, আর এই sin 8x dx এর জায়গায় কি বসবে? 1/4 dz। তাহলে 1/4 এখানে আর dz এখানে। দেখো সুন্দরভাবে এটা সূত্র হয়ে গেছে। কোন সূত্র? ওই যে একটু আগে লিখেছিলাম, মুছে দিয়েছি আমি। 1/a স্কয়ার প্লাস x স্কয়ার। 1/a স্কয়ার প্লাস x স্কয়ার। তো চলো এখন সূত্র বসাই। সূত্র কি ছিল? 1/4 লিখলাম। এটার সূত্র কি হবে? 1/a অর্থাৎ 1/3 tan ইনভার্স x/a অর্থাৎ z/3 প্লাস c। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নাই। একটু আগে যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে আনসার হবে 1/12 tan ইনভার্স z। z কত? z হচ্ছে sin স্কয়ার 4x/3 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার দেখো আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব, 31 নাম্বার অঙ্ক তোমাদের বইয়ের। দেখো 31 নাম্বার অঙ্ক, উপরে হচ্ছে d থিটা আর নিচে হলো 1 + 3 cos স্কয়ার থিটা। তো একটু চিন্তা করে দেখো, এখানে আমরা কাকে ধরে নিব?
যদি আমরা কস থিটাকে ধরে নেই তাহলে তো সাইন থিটা আসবে, মাইনাস সাইন থিটা আসবে। সাইন থিটা তো এখানে নাই। আবার যদি কস স্কোয়ার থিটাকে ধরি তাহলে 2 কস থিটা ইন্টু মাইনাস সাইন থিটা আসবে, ঠিক আছে? আবারও সাইন থিটা আসতেছে যেটা এখানে নাই, বা আবার কস থিটা আসতেছে যেটা এখানে নাই। তাহলে আমরা দেখতেছি এটাকে ধরে নিলে কোনো লাভ হচ্ছে না, কারণ এখানে যা এটাকে ধরে নিলে যা আসতেছে তা এখানে নাই। তাহলে এখন এটাকে কিভাবে করতে পারি আমরা এই অঙ্কটাকে? তো চলো আমরা এই ফাংশনটাকে আগে একটু মডিফাই করি, আমাদের মতো করে আমরা একটু এটাকে আগে একটু মডিফাই করি। দেখো আমরা এই কস স্কোয়ার থিটাকে একটু ভেঙে ফেলি। কস স্কোয়ার থিটাকে ভেঙে কি 1/sec স্কোয়ার থিটা লেখা যায় না? কস স্কোয়ার থিটাকে ভেঙে কি লেখা যায়? 1/sec স্কোয়ার থিটা লিখেছি। এবার দেখো যদি লসাগু করি, তাহলে এখানে হবে sec স্কোয়ার থিটা, আর এখানে হবে কি sec স্কোয়ার থিটা প্লাস 3। ওকে, এবার যদি উল্টায় দেই তাহলে উপরে হবে sec স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে হবে sec স্কোয়ার থিটা প্লাস 3। দেখো তো এখন কোনো ধরে নিলে কোনো লাভ হয় কিনা? দেখো আমরা যদি নিচের sec স্কোয়ারকে ধরে নিই, sec স্কোয়ার থিটাকে, তাহলে sec স্কোয়ার থিটা ডিডিএক্স কি? sec স্কোয়ার এক্স এর ডিডিএক্স কি তোমরা জানো? sec স্কোয়ার এক্স এর ডিডিএক্স না, sec স্কোয়ার এক্স এর ডিডিএক্স এর তো ফর্মুলা নাই, sec এক্স এর ডিডিএক্স এর ফর্মুলা আছে। sec এক্স এর ডিডিএক্স হচ্ছে sec x tan x। sec x এর ডিডিএক্স কি? sec x tan x। sec স্কোয়ারের ডিডিএক্স এর কিন্তু ফর্মুলা নাই। আমরা জানি যে ডিডিএক্স অফ 10x, ডিডিএক্স অফ 10x হচ্ছে sec স্কোয়ার x। বুঝতে পেরেছো? ডিডিএক্স অফ 10x হচ্ছে sec স্কোয়ার x, আর sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে 10x। কিন্তু আমি তো এটাকে ধরে নিয়ে ইন্টিগ্রেশন করব না, আমি এটাকে ধরে নিয়ে কি করব? ডিডিএক্স করব। তাহলে sec স্কোয়ার এক্স এর তো ডিডিএক্স এর কোনো ফর্মুলা নাই। আবার স্কোয়ার বাদ দিয়ে শুধু যদি sec x কে ধরি, sec x কে ধরে নিয়ে যদি ডিডিএক্স করি তাহলে sec x tan x আসে, যেটা উপরে নাই। tan x তো নাই এখানে। তাহলে এখন কি করা যায়? sec স্কোয়ার এক্স কেও ধরে নেওয়া যাচ্ছে না, আবার sec x কে ধরে নিলেও আমরা উপরেরটা পাচ্ছি না। তাহলে এখন কি করা যায়? কিন্তু আমরা যেহেতু জানি যে 10x এর ডিডিএক্স হচ্ছে sec স্কোয়ার এক্স, আমরা কিন্তু অনায়াসে এই sec স্কোয়ার এক্সটাকে 10 বানাইতে পারি সূত্র দিয়ে। sec স্কোয়ার এক্সটাকে আমরা নিচের sec স্কোয়ার এক্সটাকে আমরা কি বানাইতে পারি? 10 বানাইতে পারি সূত্র দিয়ে। খেয়াল করো, ইন্টিগ্রেশন উপরেরটা যা আছে তাই থাকবে, নিচের এই sec স্কোয়ার থিটাটাকে আমি লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস 3। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার থিটা ডি থিটা, তার নিচে হবে কি? নিচে হবে 4 প্লাস tan স্কোয়ার থিটা। দেখো এইবার কিন্তু একটা মিনিং দাঁড় হয়েছে এখান থেকে। এখন যদি আমরা 10x কে বা tan থিটাকে ধরে নিই তাহলে কিন্তু আমরা sec স্কোয়ার থিটা ডি থিটা পাবো। পাবো না বলো? 10 থিটা স্কোয়ার না, শুধু 10 থিটাকে। 10x এর ডিডিএক্স কি? sec স্কোয়ার এক্স। 10x এর ডিডিএক্স হচ্ছে sec স্কোয়ার এক্স, তাহলে 10 থিটার ডিডিএক্স ডিডি থিটা হচ্ছে sec স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো? তাহলে ক্যালকুলেশন ক্লিয়ার? কিভাবে আমরা ক্যালকুলেশন করেছি? এখন কিন্তু এখান থেকে খুব সহজ অঙ্কটা করা যাবে, বাট এই ক্যালকুলেশনটুকু কিন্তু আমাদেরকে একটু বুঝে শুনে করতে হবে। প্রথমে দেখো এটাকে ধরে নিলে কোনো লাভ হচ্ছিল না, তাই এটাকে আমরা ভাঙছি, cos স্কোয়ারকে 1/sec স্কোয়ার লিখছি। এরপর লসাগু করে উল্টালাম, উল্টানোর পর এই পর্যায়ে এসেও দেখতেছি কোনো লাভ হচ্ছে না, কারণ এটাকে ধরে নেওয়া যাচ্ছে না। এরপরে করলাম কি, যেহেতু আমরা জানি যে sec স্কোয়ার থিটাকে tan থিটা বানানো যাবে সূত্র দিয়ে, আর tan থিটার এই ডিডিএক্স করলে আমরা sec স্কোয়ার থিটা পাবো। tan থিটার ডিডি থিটা করলে আমরা কি পাবো? sec স্কোয়ার থিটা পাবো। তাই আমরা করলাম কি, এই sec স্কোয়ারকে আমরা 1 প্লাস tan স্কোয়ার ভেঙে ফেললাম ত্রিকোণমিতির সূত্র দিয়ে। ওকে, এখন আমরা ধরে নিব, খেয়াল করো ভালো করে। এখন আমরা এখানে ধরে নিব, কাকে ধরে নিব? একটু আগে বলেছি
টেন থিটাকে ধরে নিব জেড। এবার উভয় পাশে ডিডি থিটা করব, কিন্তু ডিডি এক্স না, ডিডি থিটা। তাহলে টেন থিটার ডিডি থিটা করলে বা অন্তরীকরণ করলে আমরা কি পাবো? সেক স্কোয়ার থিটা, আর এই পাশে হবে ডি জেড বাই ডি থিটা। তাহলে সুতরাং সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড। এবার চলো আমরা রিপ্লেস করে ফেলি। এবার এখানে নিচে হবে 1/4 কে লিখলাম 2 স্কোয়ার, আর এই টেন থিটাকে জেড ধরেছি, তাহলে এখানে হবে জেড স্কোয়ার, আর এই সেক স্কোয়ার থিটা ডি থিটার পরিবর্তে কি হবে? ডি জেড হবে। সূত্র হয়ে গেল না? এটা সূত্র হয়ে গেল তো। কোন সূত্র? 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওই যে একটু আগের অঙ্কের সূত্রটা। সূত্র কি? 1/a, এ কত? 2, tan ইনভার্স এক্স বাই এ, এক্স কত? জেড বাই এ কত? 2 প্লাস সি। ওকে, শেষ। এবার আমরা শুধু কি করব? জেড এর ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে 1/2 tan ইনভার্স, জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে tan থিটা বাই 2, ক্লিয়ার? প্লাস সি, যেখানে সি হলো কি? সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা।